সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। দর্শক, বিশ্বকাপের প্রত্যেকটা দিনই লিখছে যেন নতুন গল্প। সেই সকল গল্প নিয়ে থাকছে বিগত 4 ম্যাচের বিশ্লেষণ, সেরা মুহূর্ত, সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা 4টি গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আলোচনা। আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আরমান আজিজ এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। আপনাদের দুজনকেই ওয়েলকাম করছি আমাদের আজকের শোতে। আই এম সো হ্যাপি দুজনকে আজকে একসাথে পেয়ে। এবারের ফুটবল বিশ্বকাপে আসলে প্রত্যেকটা খেলাই এতটা ইম্পর্টেন্ট এবং এতটা জমজমাট, মানে নতুন বেশ কিছু দল ইনক্লুড হয়েছে, বাট তারপরে আমরা একের পর এক খুব এনজয়েবল খেলা দেখছি। প্রথমেই আসতে চাই আমাদের গতকালকের দুটো হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। CR7 এর পর্তুগাল করলো ড্র, মানে হট ফেভারিট দল পর্তুগাল, সেখানে ড্র করতে হলো 43তম নাম্বারে থাকা DR কঙ্গোর সাথে। কি বলবেন এটা নিয়ে? শকিং, অনেক শকিং, রিয়েলি শকিং। এবং CR7 কোনো গোল পায়নি। হ্যাঁ, বাট আসলে এটাই ওয়ার্ল্ড কাপের সৌন্দর্য, যে আমরা যেটা চাইবো সেটা কখনো হবে না। আর পর্তুগাল নিয়ে আসলেই বলতে হয়, সেটা হচ্ছে 75% বল পজিশন রেখেও তারা বারে ওইভাবে কোনো শুট করতে পারেনি। ক্রিস্টিয়ানো রোনালদো 90 মিনিট মাঠে ছিল, 25 টাচ অনলি বল তার পায়ে মানে আসছে। তো সব কিছু মিলে এটা আসলে কারো কাম্য ছিল না, কারণ পর্তুগালের এইবারের টিমটা চ্যাম্পিয়ন হওয়ার মতোই একটা দল। আর ক্রিস্টিয়ানো রোনালদো যেহেতু এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেও মানে চায় এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা দরকার ছিল সব কিছুই এই দলটার মধ্যে ছিল। কিন্তু এখানে প্রবলেমটা হয়েছে, স্পেন যে মিস্টেকটা করেছে, পর্তুগাল সেম মিস্টেকটা করলো। সেটা হচ্ছে আপনার বল পজিশন ছিল, বাট বল পজিশন অনেক স্লো ছিল, যে কুইক বলটাকে ওরা এই সাইড থেকে এই সাইড করবে। কঙ্গো যে লো ডিফেন্স, ওরা যে সবাই নেমে গেল যে ডিফেন্সটা ভাঙবে, সেই জিনিসটা মানে যত কুইক করা দরকার ছিল সেটা পর্তুগাল করার সুযোগ পায়নি। সো এখানে আমি কঙ্গোকে অবশ্যই ক্রেডিট দেব যে তারা ডিফেন্ডিং লাইন ঠিক রেখেছে, আবার কুইক কাউন্টার অ্যাটাকে গিয়ে গোলটা রিটার্নও করেছে। এবং শুধু সেটা না, প্রায় 91 না 92 মিনিটে যদি তারা একটা গোল মিস না করতো, তারা হয়তো এই 3টা পয়েন্ট পেতেও পারতো। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আপু, আপনার কাছে একটু আসতে চাই, যেহেতু পর্তুগালের কালকে ম্যাচ ছিল, খেলা আসলে এখন যে স্কেডিউল পড়েছে, আমি জানি সবাই আসলে সবগুলো খেলা দেখে উঠতে পারছেন না, বাট মোটামুটি কি খেলা দেখা হচ্ছে? তো মোটামুটি দেখা হচ্ছে। পরের রাউন্ড থেকে আরো যেহেতু জমজমাট হয়ে যাবে এবং নকআউট তো মিস করার কোনো উপায় নেই, তখন থেকে আরো বেশি মনোযোগী হব। আর আপাতত নিজের পছন্দের দল আর্জেন্টিনা, তাদের সবগুলো ম্যাচ দেখার জন্য আমি কাজই নিইনি ওই দিনগুলো। আর অন্যান্য দিন প্রচন্ড ব্যস্ততায় যাচ্ছে, তবুও চেষ্টা করছি। আজকে তো খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো না, একদিকে ব্রাজিলের ফ্যান এবং আর্জেন্টিনার ফ্যান। এনিওয়ে, আর্জেন্টিনার কথা আসলে আমরা বারবার যত বলবো মানে ওইটা বলা শেষ হবে না, বাট স্টিল আমাদের এবারের ওয়ার্ল্ড কাপে আমাদের নামই যে 3জন প্লেয়ার, আমি যদি বলি CR7, রোনালদো, মেসি এবং লুকা মদ্রিচ, তার খেলাও আমরা দেখেছি। ওনাদের সম্ভবত লাস্ট বিশ্বকাপ, সম্ভবত না, অবশ্যই লাস্ট বিশ্বকাপ, সেখানে CR7 এর প্রসঙ্গে যদি আসি, উনি গোল পেলেন না। মানে ফুটবলের সৌন্দর্যের আমরা সবাই পিয়াসী, সেই হিসাবে কি একটু খারাপ লেগেছে? অনেকটাই খারাপ লেগেছে। আমি ফুটবল অনুরাগী মানুষ, আমি খেলার মধ্যে, সব খেলার মধ্যে একমাত্র ফুটবলটাকেই ভীষণ ভালোবাসি এবং দেখি। তো সেই হিসেবে আমি খুব উগ্র সমর্থক নই, আমি সকলের ভালোটাকে সুন্দরভাবেই দেখতে চাই। তো সেই হিসেবে নিঃসন্দেহে মানে রোনাল্ডোর শেষ বিশ্বকাপ বলে শেষটা সুন্দর হবে সেটাই তো প্রত্যাশা, কিন্তু গতকালকে একদমই নিষ্প্রভ ছিলেন তিনি, একদম তাকে তার মতন পাওয়াই যায়নি। অবশ্যই আমরা আরমান ভাই আপনার কাছে আসতে চাই পরবর্তী ম্যাচ নিয়ে। আমরা পর্তুগাল ম্যাচ নিয়ে আবারও ফেলবো, কিন্তু হ্যারি কেইনের গোল, ও মাই গড! ইংল্যান্ড নিয়েও এবার অনেকে এক্সাইটেড, মানে ওয়েইন রুনি কিংবা ডেভিড বেকহাম যে স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছিলেন, কোথাও না কোথাও অনেকে বলছেন, ইংল্যান্ডের মুষ্টিমেয় ফ্যান যারা রয়েছেন, যে না, এবার একটা ভালো সম্ভাবনা রয়েছে। সো তার দুর্দান্ত এই গোলটা নিয়ে কি বলবেন? অসাধারণ। আপনার হ্যারি কেইন একজন কমপ্লিট ফুটবল প্লেয়ার, সে শুধু গোল করেনি, একটা সময় গিয়ে ডিফেন্ডিংও করেছে, একটা গোল কিন্তু সে সেভও করেছে। তো একটা টিমের লিডার যখন জান দিয়ে দেয়, একটা টিমের লিডার যখন জিততে চায়, তখন টিমের বাকি খেলোয়াড়রা এমনি এফোর্ট দেয়। সো এই জিনিসটা পর্তুগাল এবং ইংল্যান্ড ম্যাচের মধ্যে ডিফারেন্স করে দিয়েছে। এটাই, ইংল্যান্ডের যে জয়ের ক্ষুধা ছিল,
স্পৃহা ছিল সেটা পর্তুগাল টিমে ছিল এবং না। ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার কিন্তু আমরা মানে উইন উইন একটা সিচুয়েশনও দেখেছি কিছু সময় ধরে। ক্রোয়েশিয়াও কিন্তু নিজেকে প্রুভ করেছে 2018 থেকে, এবং ফার্স্ট হাফে তো 2-2 সমতা ছিল, শেষের দিকে গিয়ে আসলে ম্যাচের মোড়টাই ঘুরে যায়। না, এইখানেই ডিফারেন্সটা, সেটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার এই টিমটা 2018 থেকেই সালের, খেলছে। সো 2018-এর পরে 2026 মাঝখানে একটা অনেক বড় গ্যাপ। হ্যাঁ, তাদের সেই লেভেলে কিন্তু কোনো খেলোয়াড় আসেনি, যে কার্ভিডেল ছাড়া ওরকম কোনো স্টার প্লেয়ার কিন্তু ক্রোয়েশিয়া টিমে নেই। সো 45 মিনিট পর্যন্ত তারা কিন্তু একই রিদমে খেলেছে, বাট টাইম যত আস্তে আস্তে যাচ্ছিল ওরা কিন্তু আস্তে আস্তে দমে যাচ্ছিল, কারণ সবারই এজ ছিল 35+, অনেক প্লেয়ারই 35+। সো 70 মিনিট 80 মিনিট যাওয়ার পরে ইংল্যান্ড যে এফোর্টটা দিয়েছে সেটা ক্রোয়েশিয়ার দেওয়া সম্ভব হয়নি। এখানেও কি আসলে বয়সের ব্যাপারটা একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যায়? ফুটবলে তো অবশ্যই বয়স ডাজ ম্যাটার। তাহলে কি আমরা CR7 এর ক্ষেত্রে বলতে পারি যে যেহেতু তিনি 41 বা 42 বছর বয়স, এটা নিয়ে একটু ডাউট রয়েছে? এখানে আমি সম্পূর্ণ দোষ কোচকে দিব পর্তুগালের। কেন? তার কারণ হচ্ছে আপনার একটা খেলোয়াড়ের একটা দিন অফ ফর্ম যেতেই পারে। হ্যাঁ, আপনি তাকে 90 মিনিট মাঠে কেন রেখে দিবেন? এটা আমরা যদি মেসিকে দেখি, আর্জেন্টাইন কোচ কিন্তু জাস্ট হ্যাট্রিকের পরেই তুলে নিয়েছে। এক্স্যাক্টলি। সো ওই দিন ওর অফ ফর্ম যাচ্ছে, আমি কেন ওকে 90 মিনিট জোর করে মাঠে রাখবো? কেন আমি দর্শককে ওর উপরে খেপিয়ে দিব? হ্যাঁ, এইটা শুধু দর্শককে খেপানোর জন্য না, আপনি যদি ওকে উঠিয়ে নিতেন তাহলে টিমের অন্য খেলোয়াড়দের আপনার প্রতি রেসপেক্টটা বেড়ে যেত, যে না, কোচ টিম জয়ের জন্য রোনালদো অনেক বিগ খেলোয়াড়, বাট ওকে মাঠে রাখেনি। সো এই জিনিসটা কোচের করা অবশ্যই উচিত ছিল আমার কাছে মনে হচ্ছে। সো এই জিনিসটা না করার কারণে এই পর্তুগাল টিম কঙ্গোর সাথে ড্র করার কোনো কথাই ছিল না। বাট বিতিনি হচ্ছে আপনার পর্তুগাল টিমের বেস্ট প্লেয়ার, পিএসজি লাস্ট 2 বারের চ্যাম্পিয়ন, পিএসজির বেস্ট মিডফিল্ডার, বার্নার্ডো সিলভা ম্যান সিটির বেস্ট মিডফিল্ডার, ওদেরকে আপনি উঠিয়ে নিয়েছেন, বাট ক্রিস্টিয়ানো রোনালদোকে আপনি মাঠে রেখে দিয়েছেন। সো আমার মনে হয় কোচের সিদ্ধান্তগুলো অনেক কঠিন হওয়া উচিত। যেরকম আমি আরেকটা এক্সাম্পল আপনাকে দিই, আর্জেন্টিনা লাউতারো মার্টিনেজ এবং আলভারেজের মধ্যে দুইজনই 50-50। লাউতারো মার্টিনেজকে দিয়ে স্টার্ট করিয়েছিল, বাট যখন 52 মিনিট পর্যন্ত দেখলো লাউতারো মার্টিনেজের এফেক্টিভ কোনো মুভমেন্ট নেই, সাথে সাথে কিন্তু চেঞ্জ করে আলভারেজকে মাঠে নামিয়ে দিয়েছে। দলের জন্য যেটা বেটার ডিসিশন সেটাই তো নিতে হবে। সেটাই, এবং ডিসিশনটা এমন হইতে হবে যেন আপনার বাকি খেলোয়াড়রা বুঝতে পারে যে মাঠে পারফরমেন্স না করলে কোনো সুযোগ নেই। এবং আমরা একটুখানি উল্লেখ করে বলতেই চাই, জাস্ট অ্যাড করতে চাই, এটা সবাই জানে যে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু সর্বশেষ 10 ম্যাচ ধরে রয়েছেন একেবারেই গোলহীন। আর আমরা যদি মেসির প্রসঙ্গে এসে যেমনটা বললাম আপু, যে হ্যাটট্রিকের পরে তাকে তুলে নেওয়া হয়েছে, আলটিমেটলি দলের গুরুত্বটাই সেখানে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের এই ফিফা ওয়ার্ল্ড কাপের সময় আমরা দেখি যে আমরা আর্জেন্টিনার ম্যাচ হোক কিংবা ব্রাজিল কিংবা পর্তুগাল, ফ্যানদের মধ্যে না বেশ একটু খুনসুটিটাও অনেক সময় ছাড়িয়ে যায়। এটা আপনি কতটা উপভোগ করেন বা নিজের বাড়িতে কতটা অ্যাপ্লাই করেন? এই যে খুব ভালো ব্যাপার হচ্ছে আমার বাবার বাড়ির সবাই একদম 8 থেকে 80 সবাই আর্জেন্টিনার সমর্থক। আমি জন্ম থেকে দেখে এসেছি যে আমার বাবা মা আর্জেন্টিনার খেলা ভালোবাসে, বড় ভাই বোনরা সবাই ভালোবাসে, আমি 6 ভাই বোনের ছোট, সবার মানে ষষ্ঠ, যার কারণে সবাই মিলে খেলা দেখলে ছোটখাটো একটা স্টেডিয়াম আমার বাসাতেই হয়ে যায়। যার কারণে আমি আমাদের প্রত্যেকটা আর্জেন্টিনার ম্যাচ কিন্তু বাসায় গিয়ে দেখছি, মানে আম্মার বাসায় গিয়ে। আর এদিকে আমার শ্বশুর বাড়ির অবস্থান হচ্ছে একদম এক একজন এক এক রকম এবং খুব শান্তিপ্রিয় সবাই আমার মতনই। রেজা যেমনি আমার সংসার সঙ্গী, সে ব্রাজিলের সমর্থক এবং ভীষণ সে খেলা মানে বোঝে, বিশ্লেষণ করে করে দেখে, সে নিজেও একসময় খেলার মানে সঙ্গে ছিল। যার কারণে আমরা প্রত্যেকটা দলেরই দেখা যায় প্রত্যেকটা ম্যাচের পর নিজেদের মধ্যে কথা বলি যে কি ছিল, কি হতে পারতো বা কেমন যাচ্ছে। সেই দিকটা এমনই হওয়া উচিত, কিন্তু আমরা একটু মাঝে মাঝে সীমা ছাড়িয়ে যাই। সোশ্যাল মিডিয়াতে দেখছি যে নানান ধরনের ট্রোলিং, এবং এটা আসলে অনেক সময় এক্সট্রিম হয়ে যাচ্ছে। তবে আমি যদি খেলার সৌন্দর্যের কথা আপনার কাছে জানতে চাই, অবশ্যই যেহেতু আপনি আর্জেন্টিনার সাপোর্টার, সেকেন্ড কোনো দলের কথা যদি বলি, যে লাতিন আমেরিকান ফুটবলটা আপনার কাছে মোর অ্যাট্রাকটিভ আর ইউরোপিয়ান গতিময় ফুটবল? আমার কাছে ছোট ছোট পাস, লাতিন আমেরিকা একদম আমার মনের মতন। যার কারণে আমি তো বললামই এই জন্য আর্জেন্টিনার খেলা পছন্দ। আর এরপরে দ্বিতীয় দল যদি আমি বলতে হয় তাহলে অবশ্যই ইংল্যান্ড বলবো। আচ্ছা, তাহলে ইংল্যান্ডের প্রসঙ্গ ধরে কিছুটা সময় থাকি। হ্যারি কেইন কি গোল্ডেন বুটের দৌড়ে কিছুটা টিকে থাকবেন? কিছুটা না, সব সময় থাকবে, কারণ হচ্ছে ও এমন একজন খেলোয়াড়, তার মিসের সংখ্যা খুবই কম। সে আপনার এবার জার্মান লিগে সব মিলে ব্যান্ডমেকে 61 গোল করেছে।
সো একজন স্ট্রাইকার 61 গোল করা এটা জানাতন বিষয় না যে কতটা কোল অ্যান্ড কাম থাকলে সে এতগুলা গোল করতে পারে। সো হ্যারি কেইন ফার্স্ট টু লাস্টই থাকবে গোল্ডেন বুটের দাবিদার। আমরা একটু ছোট করে আর দুটো ম্যাচ নিয়ে কথা বলতে চাই। ওই যে বললাম যে আসলে ছোট মানে বলা যাচ্ছে না, আর যেহেতু এবার প্রায় 48টা দলের ম্যাচ, সো হিসাব নিকেশরে আসলে সূক্ষ্ম কিছু ব্যাপার রয়েছে যেখানে আমাদের একটু আলোকপাত করতে হবে। প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলতে আসা উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়েছে লাতিন আমেরিকান আর এক জায়ান্ট কলম্বিয়া, শাকিরার দেশ কলম্বিয়া। সো কি বলবেন এই খেলাটা নিয়ে ছোট করে? আমি হ্যাপি উজবেকিস্তানের জন্য। এশিয়ার যতগুলো দল বিশ্বকাপে খেলছে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং এর দল উজবেকিস্তান। বাট একটা সময় তারা কিন্তু 1-1 করে ফেলেছিল ম্যাচটা, এবং 1-1 করার পরে তারা কিন্তু 2টা চান্সও পেয়েছিল। সো ওরা সাহস করে খেলেছে, কখনো লো ব্লক করেনি, ডিফেন্ডিং করেনি, সবসময় অ্যাটাক করেছে। কলম্বিয়া সমৃদ্ধ একটা দল, ওই জিনিসটা তারা কখনোই মানে চিন্তা করেনি, এনজয় করেছে ফুটবলটাকে। আমি অনেক হ্যাপি ওদের ম্যাচ দেখে, এবং ওদের এই দলটাকে ক্যানাভারো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইতালির ক্যাপ্টেন ছিল, ও এই দলটাকে সামলাচ্ছে এবং দলটাকে সে সুন্দর একটা শেপে নিয়ে আসছে। সো আমি তো মনে করি উজবেকিস্তান নেক্সট ম্যাচে আরও বেটার ফুটবল খেলবে। আর এটা খুবই অ্যাপ্রিসিয়েশনের জায়গা আমাদের জন্য, কারণ যদিও আমাদের বাংলাদেশ খেলছে না, আমরা আশা করব কখনো না কখনো খেলবে, কিন্তু আপাতত এশিয়ার যে অনেকগুলো দেশ, জাপান কোরিয়ার পাশাপাশি ইরান, ইরাক, উজবেকিস্তান, আরও দেশগুলো যে যাচ্ছে, এইটা আমাদের জন্য আসলে অনেক আশার জায়গা। আর একটা ম্যাচ নিয়ে একটু আলাপ করতে চাই। অতিরিক্ত সময়ের 5th মিনিটে আমরা দেখেছি ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে পানামার বিপক্ষে নাটকীয় একটা জয় পেল ঘানা। ঘানা কিন্তু অনেক পুরনো দল, অনেক বছর ধরে খেলছে, পানামাকেও আমরা খেলতে দেখছি। এখানে আসলে হিসাব কিতাব কিভাবে? এটা হচ্ছে টেকনিক্যাল একটা ম্যাচ ছিল, কেউ পয়েন্ট নষ্ট করবে না। দুই দলই তাদের ডিফেন্স ঠিক রেখে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল। সো আমিও গোল খাবো না, আমিও গোল দিব, ওই একটা সিচুয়েশন ছিল। মানে পয়েন্ট, বিশ্বকাপের পয়েন্ট প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট মানে দিবে না কেউ। সো ঘানা লাস্টের দিকে যে এফোর্টটা দিয়েছে, এফোর্টের জন্য এই গোলটা করেছে। তারা যোগ্য দল হিসেবে 3টা পয়েন্ট পেয়েছে আমি মনে করি। আর ডিআর কঙ্গোর কথা যদি বলি, সেটাও অ্যাপ্রিসিয়েট করার মতন। ওয়ার্ল্ড কাপে প্রথম গোল, তাও CR7-এর পর্তুগালের বিপক্ষে। পয়েন্ট হারায়নি কেউই, পয়েন্ট ভাগাভাগি করেছে। এখানে লাভটা কি আসলে ডিআর কঙ্গোরই হলো কিনা? অবশ্যই। আপনি খেলা শুরুর আগে সবাই, স্পেশালি যখন আর্লি পর্তুগাল গোল করলো, সবাই তো বলতো যে 6 গোল 7 গোল আজকেও হবে। হ্যাঁ, বাট কঙ্গোর খেলোয়াড়রা দেখিয়েছে ডিসিপ্লিন ডিফেন্ডিং করলে, হার্ড ওয়ার্ক করলে, কুইক কাউন্টার অ্যাটাকে গেলে কি করা সম্ভব। পর্তুগাল যখন 5-5 খেলছিল, ওরা পর্তুগালেরকে ডিস্টার্ব করে, জাস্ট তারা তাদের ডিফেন্ডিং লাইনটা ব্লক করেছিল। হ্যাঁ, সো কঙ্গো যে কাজটা করেছে, ক্যাপ বার্ডে সেম কাজটা স্পেনের সাথে করেছে, যে স্পেনকে খেলতে দিয়েছে, বাট তারা তাদের ডিফেন্ডিং লাইনটা সব সময় ব্লক রেখেছে। তো এটা কঙ্গোর জন্য অনেক বড় পয়েন্ট, এক পয়েন্ট, এটা অনেক বড় পয়েন্ট আমি বলবো। যেহেতু মাত্র একটা করে ম্যাচ হয়েছে সবগুলো দলের, তবুও কিন্তু একটু টেনশনেরই জায়গা, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট তিনটা দল, এবারে ব্রাজিল, পর্তুগাল এবং স্পেন, 3টা দলই কিন্তু ড্র করেছে। ব্রাজিলের ড্রটা তাও মরক্কোর সাথে খেলা টাফ, কারণ মরক্কো দলের যে স্পিড, মরক্কোর ক্যাপ্টেন যিনি খেলে, পিএসজির ক্যাপ্টেন, ওর মানে 200 মিনিট খেলার মতো স্টেমিনা তার আছে। তো মরক্কো তো ওরকম 2-3টা মানে খেলোয়াড় আছে যারা 200 মিনিট খেলতে পারবে। সো ওই সব দলের সাথে খেলা অনেক টাফ, যাদের রানিং। কিন্তু এটা ব্রাজিলের কাছ থেকে তো আরো বেটার খেলা তো আমরা এক্সপেক্ট করি, কারণ একে তো দীর্ঘ ইতিহাস রয়েছে, ভিনিসিয়াস রয়েছে। আমরা ভিনিসিয়াসের গোল তো যদিও পেয়েছিলাম, বাট স্টিল। বাট এটা আসলে ব্রাজিল দল নিয়ে আমরা যেভাবে আগে চিন্তা করতাম যে ব্রাজিল ডিফেন্ডিংয়ে খুবই খারাপ, ব্রাজিল সব, আমরা ব্রাজিলের সমর্থকরা আমরা সব সময় আগে চিন্তা করতাম ব্রাজিল 1-2টা গোল খাবে, বাট উপরে অ্যাটাকিং সাইড এত ভালো যে 4-5টা গোল দিবে। হ্যাঁ, আমার ওয়াইফ ব্রাজিলের সমর্থক, আমরা সব সময় বলি এই ব্রাজিলকে তো আমরা কেন সমর্থন করছি। হ্যাঁ, এটা মানে অবিশ্বাস্য। এক্স্যাক্টলি, খুবই আনফরচুনেট। তবে যেহেতু একটা ম্যাচ হয়েছে, সামনের দিকে আরো ম্যাচগুলো রয়েছে, সেটাও আমরা দেখবো। নিশ্চয়ই দলগুলো ঘুরে দাঁড়াবে নতুন ইকুয়েশনে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। দুর্দান্ত গোল হ্যারি কেইনের, ওর কথা আসলে আলাদা করে কি বলবো, কিন্তু আরো যে ভালো প্লেয়াররা রয়েছেন ইংল্যান্ডের, তাদেরকে নিয়ে ছোট্ট করে একটু শুনবো আপনার কাছ থেকে। ইংল্যান্ডে আপনি দেখেন গতকালকে আপনার রাশফোর্ড, সাকা দ্বিতীয়ার্ধে নেমেছে। ওরা হচ্ছে ইংলিশ লিগের বেস্ট প্লেয়ার সাকা, আর রাশফোর্ড হচ্ছে বার্সেলোনার এবারের বেস্ট উইঙ্গার। সো ইংল্যান্ডের এই স্কোয়াডটা কতটা ডিপ
এটা দিয়েই বোঝা যায় যে তাদের দুইটা বেস্ট প্লেয়ার, লিগের বেস্ট প্লেয়ার সেকেন্ড হাফে নামছে। সো ইংল্যান্ডের এই দলটা আমরা আসলে হয়তো ওইভাবে সবাই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে চিন্তা করি বলে হয়তো ওইভাবে চিন্তা করি না, বাট ইংল্যান্ডের এই দলটা বিশ্বকাপ জয়ের মতো যা যা দরকার সব কিছুই আছে। আপু কি তেমনটাই মনে করছেন, যেহেতু আপনার সেকেন্ড ফেভারিট ইংল্যান্ড এবং আমরা দেখছি দারুণ দারুণ সব প্লেয়াররা রয়েছেন, খুব ভালো পারফর্ম করছেন তারা? ইংলিশদের তো ফুটবলের ঐতিহ্যই কত রয়েছে, বছরের, হ্যাঁ। শত বছরের, সুতরাং তারা এত বছর শিরোপা বঞ্চিত থাকাটাই তো একটা, আমার কাছে মনে হয় যে একটা মানে ঠিক না। এবং প্রতিবারই কিন্তু তারা দুর্দান্ত দল নিয়েই খেলতে নামছে, এই আসরে অনেক বেশি আমার কাছে সম্ভাব্য মনে হচ্ছে। অনেকেই মানে আপনাদের মতো অনেকেই আসলে এগিয়ে রাখছে। আর যদিও তাদের 66টা একটা শিরোপা রয়েছে, পেরিয়ে গেছে প্রায় 50 বছরের কাছাকাছি সময়। হ্যাঁ, সো আশা করি হিসাব কিতাব কিছুটা চেঞ্জ হবে। দেখে নেব আজকের ফ্যান অফ দ্য ডে। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে রয়েছে নওগাঁর গ্রামীণ সড়কের ব্রাজিল এবং আর্জেন্টিনার এক অভূতপূর্ব ভ্রাতৃত্বের গল্প। নওগাঁর প্রত্যন্ত আমগ্রামে বিশ্বকাপের উন্মাদনা যেন ছড়িয়ে পড়েছে এক ভিন্ন রূপে। রানীনগর আবাদপুকুর আঞ্চলিক সড়ক থেকে গ্রামে ঢোকার প্রায় 1 কিলোমিটার পথ জুড়ে দুই পাশে উঠছে ব্রাজিল আর আর্জেন্টিনার অসংখ্য পতাকা। ব্যতিক্রমী এই আয়োজন করেছেন গ্রামের তরুণ ফুটবল প্রেমীরা, আর তাদের এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছেন সামর্থ্যবান অভিভাবকেরা। সবচেয়ে মজার বিষয়, মাঠে ব্রাজিল আর আর্জেন্টিনা যতই চিরপ্রতিদ্বন্দ্বী হোক, আমগ্রামের এই সড়কে তারা পাশাপাশি। প্রতিদ্বন্দ্বিতা নয়, এখানে ফুটবলই হয়ে উঠেছে ভালোবাসা আর ঐক্যের প্রতীক। বিশ্বকাপ ঘিরে এমন মিলন মেলায় উৎসবের রঙে রঙিন এখন পুরো আমগ্রাম। আজকের সার্ফ এক্সেল ফ্যান অব দ্য ডে নওগাঁর আমগ্রামের ফুটবল প্রেমী জনগণ। দারুণ দারুণ। আমরা আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে আসলে মানে রাইভালরি হিসেবেই দেখেছি, একজন আরেকজনকে যতভাবে আসলে লেগপুল করা যায় সেভাবে দেখেছি, কিন্তু এরকম অভূতপূর্ব ভ্রাতৃত্বের গল্প কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। আচ্ছা, আপনাদের চাইল্ডহুড বা টিনেজ লাইফের এইরকম মোমেন্টের গল্প একটু শুনতে চাই আপু। রাইভালরি সর্বোচ্চ কতদূর গেছে এলাকায়, এরকম কি দেখেছেন আপনারা? মফস্বলের ফুটবল উদযাপনটা কিন্তু একদম আলাদা, মানে এখানে যেমনটা দেখলে যে গ্রামের দিকে, আর আমি বড় হয়েছি একদম মফস্বল শহরে, জেলা শহর, এবং সেখানে একটা হাউজিং কলোনি। তো সেখানে মনে আছে যে যখন মানে বিশ্বকাপের সময় ছাদে উঠলে প্রতিটা বাড়ির ছাদ পতাকায় ছেয়ে যেত, যেটা আমি ঢাকা খুব মিস করি। বারান্দায় দেখলে না, দাঁড়ালে কোনো পতাকা নেই। এটা একটু ঢাকার যত বাইরে যেতে থাকবে তত এটা চোখে পড়বে। আর খুব মনে আছে যখন আমাদের বাসার সামনে খুব ব্রাজিল ফ্যান একজন থাকতেন, আর আমরা হচ্ছে আর্জেন্টিনা, আমাদের পরিবারের সবাই। তো যখন ব্রাজিল গোল খেত তখন আমার ভাইরা খ্যাপাতো জানলা দিয়ে, আবার যখন আর্জেন্টিনা গোল খেত তখন ওই জানলা থেকে উড়ে আসতো শব্দ। আমরা জানি যে ওই বাসার অমুক ভাইয়া। তো এইগুলো আসলে মধুর স্মৃতি। ভাইয়ারও মেমোরি একটু জানতে চাইবো, আর আপনার কাছে অন্য মেমোরি জানতে চাইবো। আপনার সতীর্থদের সাথে নিজেদের মধ্যে তো অনেকটা সময় কাটানো হচ্ছে, তাদের সাথে আসলে দ্বন্দ্ব কোন লেভেল পর্যন্ত? আমার ফ্রেন্ডরা সবাই আর্জেন্টিনা। আয় হায়, তাহলে তো আপনি খুব চাপে থাকছেন, থেকেছেন সবসময়। হ্যাঁ, তো সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকতো আমাদের। তবে আমার সবচেয়ে মুহূর্ত ছিল হচ্ছে আমরা যে ক্লাবে খেলতাম সেখান থেকে আমরা অনেকটা দূরে গিয়ে খেলা দেখতাম একসাথে সবাই। সো আমরা যখন ব্রাজিলের ম্যাচ দেখতে যেতাম, আমরা প্রায় 20-25 জন ব্রাজিল যেভাবে মাঠে নামতো হাত ধরে ধরে, আমরা এমনভাবে হাত ধরে ধরে ওখানে খেলা দেখতে যেতাম, পুরো রাস্তা জ্যাম হয়ে যেত। ওই জিনিসটা আমার মনে পড়লে আমি সবসময় হাসি। আপু পতাকার কথা বললেন, আমার মনে আছে 2006 ওয়ার্ল্ড কাপের জাস্ট আগে আমি ঢাকাতে বেড়াতে এসেছিলাম, থাকতাম তখন রংপুরে। সো ঢাকা ছেড়ে যখন যাচ্ছি, বুড়িগঙ্গা যখন পার হচ্ছি, আমি অবাক হয়ে বাসের জানালা দিয়ে আসলে দুপাশ দেখছিলাম। মানে ব্রাজিল আর্জেন্টিনা তো ছিল, জার্মানি, ফ্রান্স, তারপর হচ্ছে ইংল্যান্ডের অনেক ফ্যান ছিল, পতাকা দিয়ে ভর্তি। এবং আসলে যতই আমি এলাকার দিকে বা গ্রামাঞ্চলের দিকে যাচ্ছি, এটা যেন আরো বাড়ছে, সবুজের মাঝে বিভিন্ন দেশের পতাকা। আচ্ছা, এবার একটু আজকের এবং কালকের ম্যাচগুলো নিয়ে তো ছোট করে আলাপ করতে হয়, দর্শকদেরকে একটু বলে দিতে চাই। আজকে রাত 10টায় সাউথ আফ্রিকা বনাম চেকিয়ার খেলা আমরা দেখব, সুইজারল্যান্ড বনাম বসনিয়ার খেলা রাত 1টায়, কানাডা বনাম কাতার ভোর 4টা, মেক্সিকো বনাম সাউথ কোরিয়া সকাল 7টা। আমি আলাপটা শুরু করব একেবারে কালকে সকালের ম্যাচটা দিয়ে, উইচ ইজ মেক্সিকো ভার্সেস সাউথ কোরিয়া। আমাদের
এশিয়া মহাদেশের অন্যতম একজন প্রতিনিধি দল আমি বলবো সাউথ কোরিয়াকে, এবং খুবই ভালো ফুটবল খেলছে তারা। আর মেক্সিকো তো স্বাগতিক, দুই তরফেরই ভালো জায়গা রয়েছে। স্বাগতিক হওয়ার কারণে কিছুটা অ্যাডভান্টেজ তারা পাবে, আর সাউথ কোরিয়ার দারুণ ডিফেন্স এবং স্ট্রাইকাররা রয়েছেন দুর্দান্ত ফর্মে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। এখানে অবশ্যই আপনার কথা রাইট যে আপনার মেক্সিকো হোস্ট হওয়ার কারণে একটু অ্যাডভান্টেজ তো নিবেই, বাট সাউথ কোরিয়ার যে জিনিসটা সবার মন জয় করে সেটা হচ্ছে না হারার যে তাদের মনোবল। লাস্ট ম্যাচে বসনিয়ার সাথে তারা 1 গোলে পিছিয়ে থাকার পরেও তারা 2-1 ম্যাচটা উইন করেছে। তার একমাত্র কারণ হচ্ছে না হারার মনোবলের কারণে। কারণ ফিজিকের যে একটা ডিফারেন্স আমাদের এশিয়ার সাথে বাকি দলগুলোর থাকে, ওই জিনিসগুলো আপনি কাভার করার একমাত্র উপায় হচ্ছে না আমি হারবো না এবং মাঠে আমি 100% এফোর্ট দিব। সো এই জিনিসটা আমাদের এশিয়ার এই দলগুলোর মধ্যে এবার দেখা যাচ্ছে। সো আমি আশা করব কালকের ম্যাচটা তো সেম জিনিসটাই হবে, মেক্সিকোর সাথে কোরিয়া চমৎকার ফুটবল খেলবে এবং জয় নিয়ে আসবে। অফকোর্স এবার একটু আসতে চাই স্বাগতিক আরেকটা দেশ কানাডা বনাম কাতার। কাতার তো গত বছর আয়োজক ছিল, যদিও একটা ম্যাচও তারা জিততে পারেনি গত বছর বলতে গত আসরে 2022-এ। কানাডারও এখানে যেহেতু স্বাগতিক হওয়ার সুবিধা তারা পাবে, কি মনে হয় এই ম্যাচের রেজাল্ট কেমন হতে পারে? কানাডা এগিয়ে থাকবে। কাতার যদিও একটা পয়েন্ট পেয়েছে, বাট ওই ম্যাচে আশানুরূপ পারফরমেন্স তারা করেনি। একটা পয়েন্ট তারা পেয়েছে, বাট এই ম্যাচে আমি কানাডাকে এগিয়ে রাখবো। কানাডা কারণ তাদের ফিজিক এবং তারা হোস্ট সবকিছু মিলে আমি মনে করি কানাডা এই ম্যাচে এগিয়ে থাকবে। সেটাই। তবে এটা খুব ভালো লাগার বিষয় যে স্বাগতিক যখন কাতার ছিল তারা একটা ম্যাচও উইন না করলেও এখানে এসে তারা পয়েন্টটা ভাগাভাগি করেছে। এবার আসতে চাই সুইজারল্যান্ড বনাম বসনিয়া ও হার্জেগোভিনার। বসনিয়া খুবই পুরনো টিম, খেলছে নিয়মিতভাবে, সুইজারল্যান্ডেও খেলা দেখেছি। তো ইউরোপিয়ান এই দলগুলোর খেলার মধ্যে না একটা অদ্ভুত একটা ব্যাপার থাকে যখন ল্যাটিন আমেরিকার দেশ এবং ইউরোপিয়ান দেশ মানে সামনাসামনি তাদের ফেস অফটা হয়, একদিকে গতি একদিকে সৌন্দর্য। আপনি এখানে কোন দলটাকে এগিয়ে রাখবেন? এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, কারণ আপনাকে সেকেন্ড রাউন্ডে যেতে হলে এই দুইটা টিম দুই থেকে দলকেই আসলে একটা যাবে। হ্যাঁ। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। সো আমি এখানে সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো, কারণ লাস্ট ম্যাচে তারা কাতারের এগেনস্টে ভালো খেলেছে, ব্যাড লাগছিল, তারা অনেকগুলো গোলের সুযোগ পেয়েছে, গোল করতে হয়নি। সো আমি এখানে সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো। ওকে আপু, আপনার কাছে একটু আসতে চাই, যদিও আরও একটা ম্যাচ আছে সেটা নিয়েও হালকা একটু প্রেডিকশন শুনবো। এই যে আমাদের বাংলাদেশ থেকে আমরা সবসময় এক্সপেক্ট করি যে কখনো না কখনো ওয়ার্ল্ড কাপ খেলবে, তবে ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ যেতে না পারলেও আমরা কিন্তু বাংলাদেশের নাম উচ্চারিত হতে দেখেছি। সেটা আপনাকে কতটা গর্বিত করছে বাংলাদেশি হিসেবে এবং একজন সঙ্গীত শিল্পী হিসেবে? ভীষণ গর্বিত করছে। তবে সেখানে আরেকটা কথা যোগ করতে চাই যে তিনি যদি বাংলাদেশেই বেড়ে ওঠা সন্তান হতেন তাহলে এই সুযোগটা তার মিলতো কিনা, কারণ আমাদের দেশ, হ্যাঁ সেটা বড় প্রশ্ন, কারণ আমাদের দেশে পৃষ্ঠপোষকতা নেই একদমই, এবং বিশ্বমঞ্চে যাবার জন্য যেই সমর্থনগুলো দরকার হয় সেটার তো কোনো সুযোগই নেই। সুতরাং আমার মনে হয় যে একটা উন্নত দেশে থেকে একটা সৃষ্টিশীল কাজের চর্চার সঙ্গে থাকলে না স্বপ্নটা অনেক বড় করা যায়। তো সেটাই এটা খুবই ভালো একটা কথা বলেছেন, কারণ সাধারণত মানে একটা এরকম সারপ্রাইজিং মোমেন্টের যখন অবতারণা হয়, আমরা যে দেশেরই মানুষ, সাউথ এশিয়ানরা স্পেশালি, আমরা ক্রেডিটটা নিতে চাই, কিন্তু সেই স্পেসটা কিন্তু আমরা করে দিতে চাই না। কিন্তু মানে কেউ একজন প্রবাসে থেকে সেই নিজের যোগ্যতা সেই স্পেসটা করে যখন বিশ্বমঞ্চে জাস্ট নিজের জাতীয় প্রতীকগুলো শো করে, অবশ্যই গর্বে বুক ভরে ওঠে। কিন্তু এটা চাইবো যে এই ব্যাপারগুলো যারা দেখছেন নিশ্চয়ই এই ব্যাপারটাও মাথায় রাখবেন যে হ্যাঁ আমাদের সেই সিচুয়েশনটাও যেন ক্রিয়েট করে দেওয়া যায়, এখান থেকে কেউ যেন ওখানে গিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। ভাই আবারও ফিরতে চাই আপনার কাছে, সাউথ আফ্রিকা বনাম চেকিয়া। চেক রিপাবলিক অনেক বছর ধরেই খেলছে এবং রাত 10টায় তারা ফেস করছে সাউথ আফ্রিকাকে, কি বলবেন? না, এই ম্যাচে আপনার চেকিয়া এগিয়ে থাকবে, কারণ সাউথ আফ্রিকার লাস্ট ম্যাচে 2টা রেড কার্ড আছে, তাদের 2টা ইম্পর্টেন্ট খেলোয়াড় এই ম্যাচে খেলবে না। এবং চেকিয়া লাস্ট ম্যাচে যে পারফরমেন্স আমি দেখলাম, এই ম্যাচে তারা এগিয়ে থাকবে সাউথ আফ্রিকা থেকে। সো এই ম্যাচে তারা আমার মনে হয় জিতবে। ওকে, তো ওভারঅল যদি একটা ওভারভিউ নিতে চাই যে এখন পর্যন্ত ম্যাচের যে অবস্থা, আসলে একটা করে ম্যাচ হয়েছে বলা কঠিন, ফুটবল তো আসলে লাস্ট মোমেন্ট, লাস্ট সেকেন্ডে এসে চেঞ্জ হয়ে যায় মুহূর্তে। আমরা এটা দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে এমি মার্টিনেজের ওই সেফটা যদি না হতো পায়ে লেগে, ঘটনা হয়তো অন্যরকম কিছু ঘটতেও পারতো, রিপিটেটিভ কিছু। ওই জায়গাটা বিবেচনায় রেখে কি মনে হয় বিশ্বকাপের দৌড়ে কোন দল এগিয়ে থাকতে পারে? আমি কোন দল না, মানে কোন কোন দল এগিয়ে থাকতে পারে বলে মনে হয়? এখানে আপনার ফ্রান্স একটা দল অবশ্যই থাকবে গিয়ে, আর্জেন্টিনা থাকবে, স্পেন যদি তাদের
স্ট্রাইকিং জোনটা মানে গোল করার যে জিনিসটা তাদের মধ্যে রয়েছে সেটা যদি ফিরিয়ে নিয়ে আসতে পারে স্পেন অবশ্যই থাকবে, কারণ স্পেনের এই টিমটা অসাধারণ একটা দল, ইয়াং একটা দল, মাঠে প্রচুর রানিং করতে পারে তারা। জার্মানিকেও বোধহয় পিছিয়ে রাখার কারণ জার্মানিকেও পিছিয়ে রাখার কারণ নেই, ইংল্যান্ডকেও পিছিয়ে রাখার কারণ নেই। আর ব্রাজিলের আসলে সবকিছু ডিপেন্ড করছে তারা তাদের ফর্মটা ফিরিয়ে পাচ্ছে কিনা, সবকিছুর উপরে তাদের উপরে যে প্রেশারটা রয়েছে ওই প্রেশারটাকে ফেলে তারা তাদের সেই আগের ব্রাজিল হয়ে মাঠে আসতে পারছে কিনা সেটার উপর ডিপেন্ড করছে আসলে তারা কতটুক যাবে। দ্যাটস ট্রু। ওকে, আমরা দেখতে দেখতে আয়োজনের শেষ দিকে চলে এসেছি, বিদায় নেবার পালা। তবে আপু, আপনাকে পেয়েছি, আপনার কাছ থেকে 2 লাইন গান না শুনে তো ছাড়ছি না, প্রিয় যে কোনো গানের অল্প অংশ। আচ্ছা, এটা আমারই লেখা, আমারই সুর একটা গান। ফুলগুলো ঠিক তেমনি রয়ে গেছে আমার হাতের, তবু তোকে ছোঁয়া তো হয় না। ভাবনাতে তুই যখন তখন আগ বাড়িয়ে ঢুকে পড়িস, ভাবতে বারণ মনে থাকে না। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ ভাইয়া। প্রিয় দর্শক, বিশ্বকাপের প্রত্যেকটা দিনই বলছে নতুন গল্প, আর সেই গল্প নিয়ে হাজির হচ্ছে আমরা। আজকে আমরা দেখলাম ইংল্যান্ডের দাপট, আর্জেন্টিনার পর আরেক লাতিন দল কলম্বিয়ার গোল উৎসব, ডিআর কঙ্গোর ড্র এবং ঘানার দারুণভাবে এগিয়ে যাওয়ার গল্প। সামনে অপেক্ষা করছে আরও 4টি নতুন ম্যাচ, নতুন উত্তেজনা আর নতুন সব সম্ভাবনা। আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী, সাথে ছিলেন আরমান আজিজ এবং সাজিয়া সুলতানা পুতুল। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্স দীপ্ত ডি বক্স। শুভ সন্ধ্যা।